আজকে আমরা যে বিষয়টা নিয়ে আমাদের এই গভীর বিশ্লেষণে নামতে যাচ্ছি সেটা হলো আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা টাকা পয়সা। একদম। রামিত শেঠির বিখ্যাত কাজ দ্য ব্লুপ্রিন্ট ফর আ কনশিয়াস অ্যান্ড অটোমেটেড রিচ লাইফ এর একেবারে গভীরে আজ আমরা প্রবেশ করব। লক্ষ্যটা খুব পরিষ্কার, জীবনযাত্রার মান একটুও না কমিয়ে বরং নিজের পছন্দের জীবনযাপন করেই কিভাবে আর্থিক দিক থেকে একটা স্বয়ংক্রিয় আর সচেতন জীবন গড়া যায়। হ্যাঁ, ওই 6 সপ্তাহের একটা কার্যকর ফর্মুলা নিয়ে কথা বলা, কারণ আমাদের সমাজে তো একটা ধারণা খুব শক্তভাবে গেঁথে আছে। রাইট। ধনী হতে হলে বা ভবিষ্যতের জন্য টাকা জমাতে চাইলে জীবনে অনেক ছাড় দিতে হবে। মানে প্রতিদিনের সেই প্রিয় ল্যাটে বা কফি খাওয়া বন্ধ করতে হবে। বন্ধুদের সাথে আড্ডা বাদ দিতে হবে, এক কথায় প্রচুর কিপটেমি করতে হবে। কিন্তু আজকের আলোচনায় আমরা দেখব যে এই গতানুগতিক ধারণাটা আসলে কতটা ভুল। এখানে খুব ইন্টারেস্টিং একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে আসলে। মানুষ সাধারণত অর্থ জমানো বলতে এক ধরনের মানসিক চাপ বা ত্যাগ স্বীকার করাকেই বুঝে থাকে। ঠিক। কিন্তু যদি আমরা একটু লজিক্যালি চিন্তা করি, ডায়েট কন্ট্রোলের সাথে এর খুব মিল পাওয়া যায়। কাউকে যদি হঠাৎ করে তার সব পছন্দের খাবার খাওয়া বন্ধ করে দেয়া হয়, কয়েকদিন পর সে ঠিকই লুকিয়ে বা একসাথে অনেক বেশি জাঙ্ক ফুড খেয়ে ফেলবে। একদম তাই। টাকার ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। এই যে ত্যাগের মানসিকতা, এটা দীর্ঘমেয়াদে একেবারেই টেকসই নয়। যখনই মানুষকে বলা হয় সব খরচ বন্ধ করে দিতে হবে, তখন তাদের অবচেতন মনে একটা প্রবল বিরক্তি তৈরি হয়। হ্যাঁ। আর রামিত শেঠির এই 6 সপ্তাহের ব্লুপ্রিন্ট ঠিক এই মনস্তাত্ত্বিক জায়গাতেই আঘাত করেছে। এটি টাকা জমানোর গতানুগতিক কোনো বোরিং লেকচার নয়, বরং টাকার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেওয়ার একটা রোডম্যাপ। আর এই দৃষ্টিভঙ্গি বদলানোর প্রথম ধাপটাই হলো ওই কিপটেমি করার ধারণাকে পুরোপুরি ডাস্টবিনে ফেলে দেওয়া। এর বদলে বইটাতে একটা চমৎকার কনসেপ্টের কথা বলা হয়েছে, সচেতনভাবে খরচ করা বা কনশিয়াস স্পেন্ডিং। রাইট। কনশিয়াস স্পেন্ডিং। বিষয়টা একটু খুলে বলি। ধরুন আমার এক পরিচিত মানুষের কথা যদি ধরি, সে প্রতি মাসে একটা প্রিমিয়াম জিমের সাবস্ক্রিপশন দেয়, কিন্তু গত ৩ মাসে একদিনও জিমে যায়নি। অথচ সে যখন বাইরে একটা ৪০০ টাকার কফি খায় তখন তার ভেতরে একটা অদ্ভুত অপরাধবোধ বা গিল্ট কাজ করে। রামিত শেঠি বলছেন এই অপরাধবোধটাই হলো সবচেয়ে বড় ভুল। ঠিক। কনশিয়াস স্পেন্ডিংয়ের মূল মন্ত্র হল যে জিনিসটা কেউ আসলেই ভালোবাসে সেটার পেছনে চোখ বন্ধ করে প্রচুর খরচ করা। কিন্তু শর্ত একটাই, যেসব জিনিস জীবনে কোনো মূল্য যোগ করে না সেখান থেকে খরচ নির্মমভাবে ছেঁটে ফেলতে হবে। ঠিক। এই জায়গাটিতেই কিন্তু রামিত মানি ডায়ালসের ধারণাটি এনেছেন। রেডিওর ভলিউম বা ডায়াল যেমন কমানো বাড়ানো যায়, খরচের ব্যাপারটাও কেমন। আচ্ছা। কারো যদি ট্র্যাভেলিং করতে ভালো লাগে, তবে সে তার ট্র্যাভেলিংয়ের ডায়াল একেবারে ফুল ভলিউমে বাড়িয়ে দিক, বছরে কয়েকবার নিশ্চিন্তে ঘুরে আসুক। হ্যাঁ, নিজের শখ পূরণ করা। একদম। কিন্তু সেই সাথে তার যেটাতে আগ্রহ নেই, ধরুন নতুন মডেলের ফোন বা দামি কাপড়, সেগুলোর ডায়াল একেবারে শূন্যের কাছাকাছি নামিয়ে আনতে হবে। এই কনশিয়াস স্পেন্ডিংয়ের সবচেয়ে বড় সুবিধা হল ক্ষমতায়ন বা এম্পাওয়ারমেন্ট। মানুষ যখন বুঝতে পারে যে সে নিজেই নিয়ন্ত্রণ করছে কোথায় টাকা যাবে আর কোথায় যাবে না, তখন আর ওই ৪০০ টাকার কফি খাওয়ার সময় কোনো অপরাধবোধ কাজ করে না। কিন্তু একটু দাঁড়ান, এই যে নিজের পছন্দের জিনিসের পেছনে প্রচুর খরচ করার কথা বলা হচ্ছে, এটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? মানে যারা দ্রুত আর্থিক স্বাধীনতা অর্জন করতে চায় তাদের কাছে তো এটা এক ধরনের টাকার অপচয় মনে হতে পারে। শখের পেছনে এত খরচ করলে জমবে কি? এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন, কিন্তু দীর্ঘমেয়াদী সফলতার জন্য এটাই সবচেয়ে বেশি জরুরি। আগেই যেমন বলছিলাম ডায়েটের উদাহরণ দিয়ে, মানুষ তো আর রোবট নয়। হ্যাঁ, সেটা ঠিক। শুধু বিল দেওয়ার জন্য বা টাকা জমানোর জন্য কেউ বাঁচে না। যদি খরচের এই স্বাধীনতাটা না থাকে, তাহলে একসময় মানুষ হাঁপিয়ে উঠবে এবং পুরো আর্থিক পরিকল্পনাটাই মাঝপথে ছেড়ে দেবে। সচেতনভাবে খরচ করার মানে উড়ানো নয়, বরং নিজের অগ্রাধিকার বা প্রায়োরিটিগুলো ঠিক করা। বুঝতে পেরেছি। অন্ধের মতো সবকিছুতে কাটছাট না করে চোখ কান খোলা রেখে খরচ করা। রাইট। তো খরচের কথা যখন উঠলই, তখন আমাদের এটা নিয়ে কথা বলা উচিত যে এই টাকাটা আমরা কোথায় রাখছি এবং কিভাবে খরচ করছি, অর্থাৎ ব্যাংক এবং ক্রেডিট কার্ড। সাধারণত একটা ধারণা আছে যে ব্যাংক আমাদের টাকা সুরক্ষিত রাখছে, কিন্তু বইয়ের একটা তথ্য রীতিমতো চোখ কপালে ওঠার মতো। ব্যাংকগুলো নাকি মূলত মানুষের অলসতার সুযোগ নিয়ে প্রচুর হিডেন চার্জ এবং ফি কাটে।
হ্যাঁ, ব্যাংকিং সিস্টেমের এই দিকটা নিয়ে অনেকেই কিন্তু মাথা ঘামান না। মানুষের একটা সাধারণ প্রবণতা হলো মাস শেষে যদি ব্যাংক 50 বা 100 টাকা কোনো ফি হিসেবে কেটে নেয়, তারা খুব একটা পাত্তা দেয় না। ভাবে সামান্যই তো। ঠিক, কিন্তু একটু হিসাব করলেই দেখা যাবে বিভিন্ন রকম মেইনটেনেন্স ফি, ওভারড্রাফট ফি বা কার্ড ফি মিলিয়ে বছরে একটা বড় অঙ্কের টাকা স্রেফ হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। টাকা জমানোর একদম প্রথম ধাপই হলো এই ছোট ছোট ছিদ্রগুলো বন্ধ করা, যা দিয়ে অজান্তেই টাকা বেরিয়ে যাচ্ছে। আর মজার ব্যাপার হলো এর সমাধানটাও খুব সুন্দরভাবে দেওয়া আছে ব্লুপ্রিন্টের। হুম। প্রথমত, এমন হাই ইন্টারেস্ট বা উচ্চ মুনাফার অ্যাকাউন্ট বেছে নিতে হবে যেখানে কোনো মাসিক ফি নেই। আর দ্বিতীয়ত, যদি কখনো ক্রেডিট কার্ডের লেট ফি চলেও আসে, তবে সাথে সাথে কাস্টমার কেয়ারে ফোন করার কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা দারুণ একটা হ্যাক। সেখানে কথা বলার ধরনটাও খুব ইন্টারেস্টিং। স্রেফ ফোন করে বলতে হবে, হ্যালো, আমি আপনাদের 5 বছরের পুরনো একজন বিশ্বস্ত গ্রাহক। গত মাসে ভুলবশত আমার একটা লেট ফি কাটা হয়েছে, আমি চাই আপনারা এটা মৌকুফ করে দিন। অবাক করার ব্যাপার হলো একটু আত্মবিশ্বাসের সাথে কথা বললে বেশিরভাগ সময়ই ব্যাংক এই ফিগুলো মাফ করে দেয়। আর ঠিক এই জায়গাটিতেই ক্রেডিট কার্ডের প্রসঙ্গটা চলে আসে। সাধারণত একটা ধারণা আছে যে ক্রেডিট কার্ড মানেই ঋণের ফাঁদ, তাই এটা থেকে দূরে থাকাই ভালো। হ্যাঁ, কিন্তু আর্থিক সচেতনতার এই ব্লুপ্রিন্টে দেখানো হয়েছে ক্রেডিট কার্ডকে ভয় না পেয়ে কিভাবে নিজের সবচেয়ে বড় হাতিয়ার বানানো যায়। এই জায়গাটা নিয়ে কিন্তু প্রচুর তর্ক বিতর্ক আছে। সবাই তো আর সমানভাবে হিসাব করে চলতে পারে না। তা ঠিক। যারা শুনছেন তারা নিশ্চয়ই জানেন যে ক্রেডিট কার্ডের বকেয়া টাকার ওপর কী ভয়ঙ্কর হারে চক্রবৃদ্ধি সুদ কাটে ব্যাংকগুলো। তাই ওই বিপদের দিকটা সবাই কম বেশি জানে। কিন্তু আসল খেলাটা হলো এই কার্ডকে নিজের সুবিধার জন্য ব্যবহার করা। যেমন প্রতি মাসে ক্রেডিট কার্ডকে ডেবিট কার্ডের মতো ব্যবহার করা। যা খরচ হলো, মাস শেষে তার 100% বিল পরিশোধ করে দেয়া। একদম ঠিক তাই। সঠিক সময়ে সম্পূর্ণ বিল পরিশোধ করলে ক্রেডিট কার্ডের মতো লাভজনক জিনিস আর নেই। ইন্স্যুরেন্স কভারেজ থেকে শুরু করে ট্রাভেল পয়েন্ট, ক্যাশব্যাক এসব তো আছেই। তবে এর চেয়েও বড় একটা সুবিধা আছে যা অনেকেই খেয়াল করে না। সেটা হলো ক্রেডিট স্কোর। হ্যাঁ, এই ক্রেডিট স্কোরের ব্যাপারটা দীর্ঘ মেয়াদে জাদুর মতো কাজ করে। রাইট। দৈনন্দিন জীবনে হয়তো এর প্রভাব চোখে পড়ে না, কিন্তু ভবিষ্যতে যখন কেউ নিজের একটা বাড়ি কেনার জন্য বা ব্যবসার জন্য বড় অঙ্কের লোন নিতে যায়, তখন এই ভালো ক্রেডিট স্কোরের কারণে সুদের হার অনেকটা কমে যায়। আর একটা 20 বা 30 বছরের হোম লোনে সুদের হার সামান্য একটু কম হওয়ার মানে হলো দিনের শেষে কয়েক লক্ষ টাকা বেঁচে যাওয়া। একদম সঠিক হিসাব। কিন্তু সেই শৃঙ্খলাটা বজায় রাখা ভীষণ জরুরি। যদি কেউ ভাবে যে শুধু মিনিমাম ডিউটা দিয়ে দিই, বাকিটা পরে দেখা যাবে, তাহলে কিন্তু এই জাদুর কাঠিটাই গলার ফাঁস হয়ে দাঁড়াবে। হ্যাঁ, তাই সুবিধা নিতে হলে সম্পূর্ণ বিল দেওয়ার ব্যাপারে কোনো আপোস করা চলবে না। শৃঙ্খলা ছাড়া আসলেই কোনো পরিকল্পনা সফল হয় না। আর এই শৃঙ্খলার প্রসঙ্গ ধরেই আমরা প্রবেশ করতে যাচ্ছি এই আলোচনার সবচেয়ে শক্তিশালী অংশে। সেটা হলো অটোমেটেড মানি সিস্টেম বা স্বয়ংক্রিয় আর্থিক ব্যবস্থা। এটা খুব ইন্টারেস্টিং পার্ট। সত্যি কথা বলতে কি, মানুষ সাধারণত টাকা জমাতে বা সঠিক জায়গায় বিনিয়োগ করতে ব্যর্থ হয় কেন? কারণ প্রতি মাসে প্রতি সপ্তাহে বসে বসে সিদ্ধান্ত নিতে হয়। আজ কত জমাবো, কাল বাজারের বিল কত দেব, মাস শেষে কত বিনিয়োগ করব, এই যে ক্রমাগত সিদ্ধান্ত নেওয়ার প্রেশার, এটাকে বলা হয় ডিসিশন ফ্যাটিগ। হ্যাঁ। এই ডিসিশন ফ্যাটিগ মানুষকে ক্লান্ত করে ফেলে। আর এই ক্লান্তির কারণেই মানুষ একসময় খেয়েই হারিয়ে ফেলে। এই সমস্যার সবচেয়ে দারুণ সমাধান হলো অটোমেশন বা স্বয়ংক্রিয় ব্যবস্থা। আয় বা বেতন অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে তা যেন নিজ থেকে বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। এখানে মূলত বাজেট করার ধারণাকে বাতিল করে একটা সিস্টেম তৈরি কথা বলা হয়েছে। বাজেট করা বলতে? বাজেট করা মানে হলো পেছনের দিকে তাকানো, গত মাসে আমি কোথায় কত খরচ করলাম তার হিসাব মেলানো। আর অটোমেশন হলো সামনের দিকে তাকানো, টাকা খরচ হওয়ার আগেই সেটাকে সঠিক গন্তব্যে পাঠিয়ে দেওয়া। এই অটোমেটেড সিস্টেমের গাণিতিক কাঠামোটা কিন্তু বেশ ছকে বাঁধা। মূল আয়কে 4টে বড় ভাগে ভাগ করার কথা বলা হয়েছে। প্রথমত, স্থায়ী খরচ বা ফিক্সড কস্ট, যার মধ্যে বাসা ভাড়া, কারেন্ট বিল, ইন্টারনেট, যাতায়াত এসব অপরিহার্য খরচ পড়বে। বলা হচ্ছে আয়ের 50 থেকে 60% এই খাতে বরাদ্দ রাখতে। রাইট। এরপর আসছে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট, যেখানে যাবে আয়ের 10%। তৃতীয়ত, সেভিংস বা সঞ্চয়, যা কোনো এমার্জেন্সি বা শর্ট টার্ম গোলের জন্য। সেখানে যাবে 5 থেকে 10%।
আর একদম শেষে সেই প্রিয় গিল্ট ফ্রি বা শখ পূরণের খরচ। আয়ের 20 থেকে 30% বরাদ্দ থাকবে শুধু মজা করার জন্য। এই গাণিতিক কাঠামোটা খুবই লজিক্যাল। একবার প্রয়োজনীয় খরচ, বিনিয়োগ আর সঞ্চয়ের টাকা আলাদা হয়ে যাওয়ার পর বাকি যে 20-30% টাকা থাকলো, সেটা নিয়ে আর কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। যে কেউ চাইলে সেটা দিয়ে দামি রেস্টুরেন্টে খেতে পারে, গ্যাজেট কিনতে পারে বা জমিয়ে রেখে ট্যুরে যেতে পারে। কিন্তু একটা জায়গায় আমি জোরালো আপত্তি জানাতে চাই। আচ্ছা, এই যে বলা হলো স্থায়ী খরচ বা ফিক্সড কস্ট হবে আয়ের 50 থেকে 60% মধ্যে, বাস্তব এটা কতটা সম্ভব? আজকাল ঢাকা বা বড় বড় শহরের দিকে তাকান। বাসা ভাড়া আর নিত্য প্রয়োজনীয় বাজারের যে অবস্থা, তাতে অনেক মানুষের তো আয়ের 60% শুধু বাসা ভাড়াতেই চলে যায়। তাহলে এই ছকে বাঁধা হিসাব বাস্তব জীবনে কিভাবে কাজ করবে? এটা অত্যন্ত চমৎকার এবং রিয়েলিস্টিক একটা পয়েন্ট। বড় শহরে জীবনযাত্রা যে ব্যয়, তাতে শুরুতেই এই 50-60% টার্গেট পূরণ করা অনেকের জন্যই অসম্ভব মনে হতে পারে। তবে এই ব্লুপ্রিন্টে খুব পরিষ্কারভাবে বলা আছে, যদি ফিক্সড কস্ট আয়ের 60%-এর বেশি হয়ে যায়, তবে সামনে মূলত দুটি রাস্তাই খোলা আছে: যাতায়াতের খরচ কমানো, আর দ্বিতীয়ত, যদি মনে হয় খরচ আর কমানো সম্ভব নয়, তবে আয়ের উৎস বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া। হ্যাঁ, মানে ইনকাম বাড়ানো। ঠিক, সেটা হতে পারে বর্তমান চাকরিতে বেতন বাড়ানোর আলোচনা করা, নতুন স্কিল শিখে ভালো বেতনের চাকরিতে যাওয়া, অথবা কোনো সাইড হাসেল বা ফ্রিল্যান্সিং শুরু করা। এই শতাংশের হিসাবগুলো কোনো পাথর খোদাই করা আইন নয়, বরং এগুলো হলো একটা টার্গেট বা লক্ষ্যমাত্রা, যার দিকে ধীরে ধীরে এগোতে হবে। এই বিষয়টা পরিষ্কার করা খুব জরুরি ছিল, কারণ সিস্টেম একবার সেট হয়ে গেলে আর বারবার হিসাব নিয়ে বসতে হয় না। ধরুন, মাসের 1 তারিখে অ্যাকাউন্টে টাকা ঢুকল, 2 তারিখে অটোম্যাটিক্যালি বাসা ভাড়া আর বিলের টাকা আলাদা হয়ে গেল, 3 তারিখে বিনিয়োগের টাকা শেয়ার বাজারে বা ইন্ডেক্স ফান্ডে চলে গেল, 4 তারিখে সঞ্চয়ের টাকা আলাদা অ্যাকাউন্টে জমা হলো। আর 5 তারিখে দেখা গেল যে গিল্ট ফ্রি খরচের টাকাটা পড়ে আছে। মানুষ নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, আর আর্থিক জীবন একেবারে ঘড়ির কাঁটার মতো চলছে। এই নিশ্চিন্ত জীবনটাই আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচায়। এখন এই যে সিস্টেমের মধ্যে আয়ের 10% বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের কথা বলা হলো, এটা নিয়ে একটু কথা বলা দরকার। কারণ আমাদের সমাজে বিনিয়োগ, বিশেষ করে শেয়ার বাজারের কথা শুনলেই অনেকে কয়েক পা পিছিয়ে যায়। একদম তাই। অনেকের ধারণা শেয়ার বাজার মানেই একটা জুয়া খেলা, অথবা মনে করে এখানে লাভ করতে হলে ফাইন্যান্সের ওপর বিশাল ডিগ্রি থাকতে হবে, সারাদিন 3-4টে কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে সূচকের ওঠানামা দেখতে হবে। এই ভ্রান্ত ধারণাটাই ধনী হওয়ার পথ থেকে সবচেয়ে বেশি দূরে সরিয়ে রাখে। সত্যি বলতে, সফলভাবে বিনিয়োগ করার জন্য কাউকে এক্সপার্ট হতে হয় না। রামিত শেট্টি এর জন্য অত্যন্ত সহজ একটা উপায়ের কথা বলেছেন: ইন্ডেক্স ফান্ড বা টার্গেট ডেট ফান্ডে বিনিয়োগ করা। বিষয়টা যদি একদম সহজ করে বলি, ধরুন বাজারে গিয়ে শুধু একটা নির্দিষ্ট কোম্পানির আপেল কিনে আনা হলো, আর সেই কোম্পানির আপেল যদি পচা বের হয়, তবে সব টাকা চলে গেল। রাইট। কিন্তু ইন্ডেক্স ফান্ড হলো এমন একটা মিক্সড ঝুড়ির মতো, যেখানে দেশের সেরা কয়েকশো কোম্পানির শেয়ারের একটা ছোট অংশ থাকে। দারুণ একটা উদাহরণ। মানে পুরো বাজারের সেরা ফলগুলোর একটা মিক্সড ঝুড়ি কিনে আনা। এতে যদি একটা বা দুটো কোম্পানি খারাপও করে, বাকিগুলোর লাভের কারণে দিন শেষে বিনিয়োগ সুরক্ষিত থাকছে। ঠিক তাই, এই ফান্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে পুরো বাজারের ওপর টাকা খাটায় এবং এর ম্যানেজমেন্ট ফি বা খরচও খুব কম থাকে। এখানে কাউকে প্রতিদিন বাজার বিশ্লেষণ করতে হয় না, কোম্পানির ব্যালেন্স শিট পড়তে হয় না। কিন্তু এখানেই তো আরেকটা প্রশ্ন চলে আসে। এটা তো খুব বোরিং একটা ব্যাপার হলো। আজকাল তো সবাই রাতারাতি বড়লোক হতে চায়। আজ শেয়ার কিনলাম, আগামী সপ্তাহে ডাবল হয়ে গেল, এমন কোনো টিপস বা ম্যাজিক ফর্মুলার আশায় থাকে সবাই। মজার ব্যাপার হচ্ছে, ভালো বিনিয়োগ সবসময় বোরিং বা একঘেয়েই হয়। ইনভেস্টিং হলো ম্যারাথন দৌড়ের মতো। এটা কোনো স্প্রিন্ট বা 100 মিটার ড্যাশ নয়। যারা রাতারাতি বড়লোক হওয়ার আশায় বাজারে ট্রেডিং করতে আসে, আবেগ দিয়ে আজ কেনে আর কাল বেচে, তারা সাধারণত একটা সময় পর সব হারায়। কারণ স্বল্প মেয়াদে বাজার যে কোনো দিকে যেতে পারে, এটা কেউ আগে থেকে বলতে পারে না। কিন্তু যারা ধৈর্য ধরে এই ইন্ডেক্স ফান্ডগুলোতে 10, 15 বা 20 বছরের জন্য বিনিয়োগ করে যায়, চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের জাদুতে তারা একসময় নিশ্চিতভাবেই বিশাল সম্পদের মালিক হয়। মূলমন্ত্র একটাই: ধৈর্য এবং ধারাবাহিকতা।
ম্যারাথন দৌড় আসলেই জীবনের বড় বড় অর্জনগুলোর জন্য ধৈর্যের বিকল্প নেই। আমরা তো এতক্ষণ ধরে টাকা জমানো, খরচ কমানো, ব্যাংক সিস্টেম হ্যাক করা, অটোমেশন আর বোরিং ইনভেস্টিং নিয়ে অনেক কথা বললাম, কিন্তু দিন শেষে একটা প্রশ্ন থেকেই যায়। কি প্রশ্ন? এই যে এত নিয়ম, এত হিসাব, এসব কিছুর আসল উদ্দেশ্য কি? শুধু কি ব্যাংক অ্যাকাউন্টে অনেকগুলো শূন্য বাড়ানো? না, আলোচনার এই পর্যায়ে এসে আমরা একটু ফিরে তাকাতে চাই রিচ লাইফ বা সমৃদ্ধ জীবনের প্রকৃত সংজ্ঞার দিকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। রিচ লাইফ বা সমৃদ্ধ জীবনের কোনো একক সর্বজনীন সংজ্ঞা হতে পারে না। প্রত্যেকের জন্য এর অর্থ সম্পূর্ণ আলাদা। এই আইডিয়াটা আসলে একেকজনের কাছে একেক রকম। একদম। ধরুন, কারো কাছে রিচ লাইফ মানে হলো বছরে অন্তত ৩ বার পরিবার নিয়ে বিদেশে ছুটি কাটাতে যাওয়া, দামি হোটেলে থাকা। আবার অন্য কারো হয়তো বিদেশ ভ্রমণ নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। হ্যাঁ, তার কাছে রিচ লাইফ হলো নিজের বৃদ্ধ মা-বাবার জন্য গ্রামের বাড়িতে সুন্দর একটা বাড়ি করে দেওয়া বা তাদের চিকিৎসার পুরো দায়িত্ব কোনো মানসিক চাপ ছাড়া পালন করতে পারা। আবার এমনও হতে পারে কারো কাছে রিচ লাইফ মানে খুব সাধারণ একটা স্বাধীনতা। প্রতিদিন সকালে উঠে নিজের পছন্দের কোনো কফি শপে বসে ১ ঘন্টা বই পড়া এবং সেই কফির দাম নিয়ে একটু দুশ্চিন্তা না করা। ঠিক বলেছেন। মানে টাকার আসল মূল্য শুধু তা জমিয়ে রাখার মধ্যে নেই। টাকার আসল কাজ হল একটা বাহন হিসেবে কাজ করা। যখন টাকা আর রাতের ঘুম হারাম হওয়ার কারণ থাকে না, বরং নিজের পছন্দের জীবনযাপন করার স্বাধীনতা এনে দেয়, তখনই মানুষ সত্যিকারের একটা রিচ লাইফ উপভোগ করতে শুরু করে। এবং এই স্বাধীনতা অর্জনের জন্যই এই ৬ সপ্তাহের ব্লুপ্রিন্টটি ডিজাইন করা হয়েছে। এটি ধাপে ধাপে কাজ করে, যাতে মানুষ শুরুতেই খুব বেশি তথ্যের চাপে হারিয়ে না যায়। জ্ঞান বা ইনফরমেশন তো আজকাল সব জায়গায় পাওয়া যায়, কিন্তু সেটাকে একটা সিস্টেমের মধ্যে এনে নিজের জীবনে প্রয়োগ করতে পারেই হলো আসল সফলতা। তো পুরো আলোচনা থেকে আমরা যদি একটা সারসংক্ষেপ টানি, বিষয়টা ঠিক কেমন দাঁড়ায়? রামিত শেঠির এই ফর্মুলা শুধু কিছু টাকা জমানোর একঘেয়ে কৌশল নয়। এটি মূলত জীবনযাত্রার মান একটুও না কমিয়ে নিজের আর্থিক বিষয়গুলোকে একটা স্বয়ংক্রিয় সিস্টেমে নিয়ে আসার নিখুঁত ব্লুপ্রিন্ট। একদম। কনশিয়াস স্পেন্ডিং বা সচেতনভাবে খরচ করা, ব্যাংকের হিডেন চার্জ থেকে বেঁচে থাকা, ক্রেডিট কার্ডকে নিজের সুবিধার জন্য ডেবিট কার্ডের মতো ব্যবহার করা, পুরো আর্থিক হিসাবকে অটোমেট করা এবং দীর্ঘমেয়াদে ইন্ডেক্স ফান্ডে বোরিং কিন্তু নিশ্চিত বিনিয়োগ করা, এই সবগুলোর যোগফলই হল সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা। রাইট। তবে আজকের এই বিশ্লেষণ বা ডিপ ডাইভ একেবারে শেষ করার ঠিক আগে যারা শুনছেন তাদের জন্য একটা চিন্তার খোরাক দিয়ে যায়। একটু লজিক্যালি ভাবুন, এই যে পুরো অটোমেটেড মানি সিস্টেমের কথা আমরা এতক্ষণ বললাম, এটা মূলত কাজ করে মাস শেষে একটা নির্দিষ্ট অঙ্কের আয় বা বেতন আসার উপর ভিত্তি করে। টাকা আসবে আর পার্সেন্টেজ অনুযায়ী নিচ থেকে ভাগ হয়ে যাবে। কিন্তু জীবনে যদি হঠাৎ করে বড় কোনো অপ্রত্যাশিত পরিবর্তন আসে, অথবা ধরুন আজকাল অনেকেই ফ্রিল্যান্সিং করেন, ব্যবসায়ের সাথে যুক্ত বা স্বাধীন পেশায় আছেন, যেখানে আয়ের উৎস ফিক্সড নয়, আয়টা বরং রোলার কোস্টারের মতো, কখনো অনেক টাকা আসছে, আবার কখনো মাস শেষে ইনকাম প্রায় শূন্য। খুব প্রাসঙ্গিক একটা পয়েন্ট। এমন একটা অনিশ্চিত পরিস্থিতিতে এই যে ছকে বাঁধা ৫০% ফিক্সড বা ২০% গিল্ট ফ্রি খরচের হিসাব, এটা বাস্তবিক কতটা কার্যকর থাকবে? নাকি সচেতনভাবে খরচ করার চূড়ান্ত পর্যায়ে বা মাস্টার স্ট্রোকটাই হল প্রয়োজনের সময়ে নিজে তৈরি করা এই স্বয়ংক্রিয় নিয়মগুলোকে পরিস্থিতি বুঝে সম্পূর্ণ সচেতনভাবেই ভেঙে ফেলার স্বাধীনতা বা সাহস অর্জন করা? সিস্টেম তো মানুষের জন্য, মানুষ তো আর সিস্টেমের জন্য নয়। ঠিক। এই দারুণ প্রশ্নটা যারা শুনছেন তারা নিজেদের মতো করে ভেবে দেখতে পারেন। আজকের মতো আমাদের এই গভীর তথ্য অনুসন্ধান বা বিশ্লেষণ এখানেই শেষ করছি।